নমস্কার, আমি সাক্ষ্যদীপা। ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত। আজকের শিরোনামে, নতুন অর্থবর্ষে অর্থনীতির সহজ পাঠ। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় জারি হল তাপপ্রবাহ সংক্রান্ত সতর্কতা। স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি, কলকাতা গড়ার নায়ক। 2026 সালের শেষের মধ্যেই নীল গ্রহের মতো নিজস্ব টাইম জোন এলটিসি অর্থাৎ কোঅর্ডিনেট লুনার টাইম পেতে চলেছে তার একমাত্র উপগ্রহ চাঁদ। গত মঙ্গলবার দ্য হোয়াইট হাউস অফিস অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি চাঁদ ও অন্যান্য মহাজাগতিক গ্রহের বুকে ইউনিফাইড স্ট্যান্ডার্ড অফ টাইম নির্ধারণে কাজ করার নির্দেশ দেয় নাসাকে। দুর্বল মাধ্যাকর্ষণ ও অন্যান্য কিছু কারণে পৃথিবীর প্রতিদিনের তুলনায় চাঁদের বুকের সময় 58.7 মাইক্রোসেকেন্ড দ্রুততর। তাই মহাকাশে এই টাইম জোন হবে পৃথিবী থেকে বেশ খানিকটা আলাদা। জানা গেছে, মহাকাশে ইন্টারন্যাশনাল নর্মস প্রতিষ্ঠার জন্যই আমেরিকার এই পদক্ষেপ। সাগরকন্যা সায়নী দাসের মুকুটে নতুন পালক। নিউজিল্যান্ডের অত্যন্ত বিপদসংকুল 29.5 কিলোমিটার দীর্ঘ কুখ্যাত কুক প্রণালী পার করলেন 11 ঘন্টা 51 মিনিটে। এর আগে 2017 সালে ইংলিশ চ্যানেল, 2018 সালে অস্ট্রেলিয়ার রটনেস, 2019 সালে আমেরিকার কাটালিনা চ্যানেল এবং 2022 সালে হাওয়াই দ্বীপপুঞ্জের মলোকাই চ্যানেল জয় করেন কালনার এই মেয়েটি। ছোটবেলায় বাবার কাছে হাতে খড়ি হওয়ার পর তাঁর দৃঢ় সংকল্প ও কঠোর অনুশীলন তাঁকে এনে দিয়েছে একের পর এক সাফল্য। তাঁর আত্মজীবনী স্রোতের বিরুদ্ধে স্বপ্ন দেখতে শেখায় নতুন প্রজন্মের সাঁতারুদের। প্রবল জলকষ্টে তথ্য প্রযুক্তি নগরী বেঙ্গালুরু। দক্ষিণ এশিয়ার সিলিকন ভ্যালি নামে পরিচিত এই টেকনোলজি দুর্গ চকিতে বিশ্বের নানা সমস্যার সমাধান করতে পারলেও জল সংকটের মোকাবিলায় চূড়ান্ত ব্যর্থ। পানীয় জল তো বটেই, দৈনন্দিন কাজের জন্য ন্যূনতম জলও মিলছে না। দূষিত জল পান করে টাইফয়েডে আক্রান্ত হচ্ছে অনেক শিশু। বিশেষজ্ঞদের ধারণা, ভূগর্ভস্থ জলস্তর নেমে যাওয়ার পাশাপাশি বৃষ্টিপাতের অভাব, উন্নয়নের জোয়ারে লেক বুঝিয়ে ফেলা, শহরের মাত্রাতিরিক্ত জনসংখ্যা, নির্মাণ কাজে অতিরিক্ত জলের ব্যবহার, জল সরবরাহে অব্যবস্থা এই পরিস্থিতির জন্য দায়ী। নতুন অর্থবর্ষ শুরু হয়ে গেল। বছরের শুরুতেই সারা বছরের আর্থিক পরিকল্পনা আগাম সেরে নেওয়াই ভালো। যে কোনো পরিকল্পনা করতে গেলে দরকার কিছু আবশ্যকীয় বিষয় জেনে রাখা। আয়কর এবং সঞ্চয় নাম দুটো শুনলে এক ধরনের উদ্বেগের সঞ্চার হয় বেশিরভাগ মানুষের মনে। অথচ সাধারণ চাকুরিজীবী বা ছোট ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু সাধারণ ধারণা থাকলেই চলে। আজকের আলোচনায় আমরা আয়কর ও সেই সংক্রান্ত কিছু তথ্য সহজভাবে জানার চেষ্টা করব। আজকের আলোচনায় আমাদের নজর থাকবে মূলত তিনটি বিষয়ের উপর: আয়কর ব্যবস্থা ও বার্ষিক রিটার্ন, সঞ্চয় ও আয়করে তার সুবিধা, অন্যান্য কিছু প্রয়োজনীয় তথ্য। আয়করের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ইয়ার ও অ্যাসেসমেন্ট ইয়ার শব্দ দুটি খুবই গুরুত্বপূর্ণ। গত বছরের 1 এপ্রিল থেকে বর্তমান বছরের 31 মার্চ পর্যন্ত যা আয় করেছেন সেটি আপনার ফাইন্যান্সিয়াল ইয়ার। এর পরিপ্রেক্ষিতেই 2024-25 সাল আপনার অ্যাসেসমেন্ট ইয়ার। গত বছরে করা আয়ের পরিপ্রেক্ষিতে এই বছরে আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে। আপনি নিশ্চয়ই জানেন, এখন নতুন ও পুরনো দুটি কর ব্যবস্থা চালু আছে ভারতবর্ষে। নতুন এবং পুরনো দুই ব্যবস্থায় থাকা করদাতাদেরই গত অর্থবর্ষের আয়ের নিরিখে 2024-25 অ্যাসেসমেন্ট ইয়ারে রিটার্ন জমা দিতে হবে। গত রবিবার 31 মার্চ মাঝরাতে অর্থমন্ত্রক এক্স এ জানায়,
সামাজিক মাধ্যমে নতুন কর ব্যবস্থা সম্পর্কে বহু ভুল তথ্য ঘুরছে। মানুষের স্বার্থে তাই বিষয়টি ব্যাখ্যা করেছে তারা। বলা হয়েছে এটাই এখন দেশের প্রধান কর ব্যবস্থা, যেখানে করের হার কম। নতুন ও পুরনো ব্যবস্থার মধ্যে লাভ অনুযায়ী যে কোনো একটি বাছতে পারবেন করদাতারা। নতুন ও পুরনো দুই ব্যবস্থাতেই 50,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন থাকছে। নতুন ব্যবস্থায় এছাড়া উল্লেখযোগ্য আর কোনো ছাড় নেই, তবে আয়করের হার তুলনামূলক কম। পুরনো ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশন ছাড়াও 80C ধারায় সঞ্চয়ের ওপর 1.5 লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের ব্যবস্থা আছে। এই সঞ্চয়গুলির মধ্যে জেনারেল বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড, জীবন বীমার প্রিমিয়াম, গৃহঋণের আসল বাবদ দেয় অর্থ, সন্তানের পড়ার খরচ ইত্যাদি আছে। এছাড়া গৃহঋণে দেওয়া সুদের ওপর সেকশন 24-এ সাধারণভাবে 2 লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় মিলবে। পুরনো ব্যবস্থায় আরেকটি জনপ্রিয় কর ছাড়ের ধারা আছে 80CCD1B-তে। এর নাম নিউ পেনশন স্কিম বা NPS। এই প্রকল্পে জমা টাকায় 50,000 টাকা পর্যন্ত কর ছাড় পাওয়া যায়। স্কিমটি যথেষ্ট ভালো, অ্যানুয়াল রিটার্নও মন্দ নয়। এখন enps.nsdl.com-এ গিয়ে সরাসরি আপনি সঞ্চয় করতে পারেন। তার আগে এই পোর্টালে গিয়ে একটা পার্মানেন্ট রিটায়ারমেন্ট অ্যাকাউন্ট নাম্বার বা প্র্যান নিতে হবে। বর্তমানে সঞ্চয়ের আরেকটি ভালো ব্যবস্থা হলো মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ। বিশেষত যারা শেয়ার বাজার সম্বন্ধে বিশেষ ওয়াকিবহাল নন, তাদের জন্য মিউচুয়াল ফান্ড বেশ ভালো বিনিয়োগ। এখানে বিনিয়োগ করলে অবশ্য কোনো কর ছাড় মেলে না, বরং 1 বছরের বেশি সময় পরে ক্যাপিটাল গেইন 1 লক্ষ টাকা ছাড়ালে 10% হারে আয়কর দিতে হয়। বর্তমানে ব্যাংকে বা অন্যান্য প্রচলিত প্রকল্পে টাকা রাখলে খুব বেশি ফেরত মেলে না। মিউচুয়াল ফান্ডে তার থেকে সাধারণত বেশিই মেলে। তবে এই ব্যাপারে নিজে ভালোভাবে বুঝে অথবা বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে বিনিয়োগ করাই উচিত। অন্যান্য কিছু প্রয়োজনীয় তথ্যের মধ্যে প্রধান হলো নিজেকে সাইবার হামলার হাত থেকে বাঁচানো। কোনো পরিস্থিতিতেই বেশি বা তাৎক্ষণিক লাভের আশায় ভুল জায়গায় বিনিয়োগ করবেন না। আপনার মোবাইলে আসা কোনো ওটিপি শেয়ার করার আগে অবশ্যই ভাববেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা আধার নাম্বার সংক্রান্ত তথ্য যে কোনো জায়গায় দেবেন না। মনে রাখবেন, আজকের ইন্টারনেটের দুনিয়ায় বড় বড় এবং বুদ্ধিমান অপরাধীরা বসেই আছে আপনাকে নিঃস্ব করার জন্য। ব্যাংক বা ইলেকট্রিক অফিস বা অন্য কোনো সরকারি সংস্থা কখনো আপনার গোপনীয় তথ্য ফোনে চাইবে না। যে চাইছে তাদের থেকে সতর্ক থাকুন। বিশেষত বাড়ির বয়স্ক সদস্যদের এ বিষয়ে বিশেষভাবে সচেতন করুন। ব্রততী পরম্পরার উদ্যোগে আগামী এপ্রিল থেকে শুরু হচ্ছে অনলাইন নিউজ রিডিং অ্যাঙ্কারিং ক্লাস। আগ্রহীরা শীঘ্রই যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগের নাম্বার 9674688014। আবহাওয়া দপ্তর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহে বিশেষ সতর্কতা জারি করা হলো তাপপ্রবাহ নিয়ে। বীরভূম, বাঁকুড়া সহ দক্ষিণের একাধিক জেলায় রাজ্য সরকারের পক্ষ থেকেও জনসাধারণের উদ্দেশ্যে তাপপ্রবাহ সংক্রান্ত বিশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তাপপ্রবাহের সতর্কতার মাঝেই রাজ্যবাসীকে স্বস্তি দিয়ে ছুটির দিন সকাল থেকেই হাজির বৃষ্টি। কার্যত রবিবার সকাল থেকেই আকাশের মুখ ভার। কলকাতা সহ পার্শ্ববর্তী বেশ কিছু জেলায় সকাল 7টাতেই মনে হচ্ছিল যেন সন্ধে ঘনিয়ে এসেছে। সাথে শুরু হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত। দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের বেশ কিছু এলাকাতেও বৃষ্টিপাত দেখা গিয়েছে। এছাড়াও শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নয়, উত্তরবঙ্গের প্রায় সবকটা জেলাতেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনার কথা উল্লেখ করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে 2টি সতর্কতা জারি করা হয়েছিল। এক, তাপপ্রবাহ এবং দ্বিতীয়, বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের ফলে পশ্চিমবঙ্গ জুড়ে তৈরি হতে পারে বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ। কার্যত দ্বিতীয় সম্ভাবনাকে সত্যি করেই ছুটির দিন সকাল থেকেই রাজ্য জুড়ে দেখা গেল বৃষ্টিপাত। যেখানে গত কয়েকদিন তাপমাত্রা প্রায় 42 ডিগ্রি ছুঁই ছিল বেশ কিছু জেলাতে, সেখানে আশা করা যাচ্ছে এই বৃষ্টিপাতের ফলে তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে।
বৃষ্টিপাতের ফলে সাময়িক স্বস্তি মিললেও এক্ষুনি উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাপপ্রবাহের সম্ভাবনা। এপ্রিলের প্রথম সপ্তাহ থেকেই যেভাবে তীব্র দাবদাহে হাঁসফাঁস করছে রাজ্যবাসী, তা কিন্তু কপালে চিন্তার ভাঁজ ফেলছে। বিভিন্ন মহল থেকে জারি করা হয়েছে সতর্কতামূলক বিজ্ঞপ্তি। অতিরিক্ত পরিমাণে জল পান করা, ফল খাওয়া, গরমের উপযোগী পোশাক পরিচ্ছদ করা এবং অপ্রয়োজনে বাড়ির বাইরে না বেরোনোই আপাতত আমাদের একমাত্র হাতিয়ার নিজেদেরকে তীব্র দাবদাহের হাত থেকে স্বস্তি দেওয়ার জন্য। ব্রততী পরম্পরা ও কাব্যায়নের বিভিন্ন শাখায় অফলাইন ও অনলাইন আবৃত্তি প্রশিক্ষণের জন্য ভর্তি চলছে। কবির রোড, সল্টলেক, বারাকপুর, সোনারপুর, চুঁচুড়া, বেহালা, শ্রীরামপুর, শ্যামবাজার ও শান্তিনিকেতন শাখায় ভর্তির জন্য যোগাযোগ করুন এই নাম্বারগুলিতে। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে। কবির এই উক্তি সত্য করে কলকাতা আজও নানা রূপে সেজে উঠছে। সম্প্রতি গঙ্গার তলায় হাওড়া ধর্মতলা মেট্রো তার মুকুটের অন্যতম এক পালক। কিন্তু এই মুকুটের নানা রত্ন সংযোজন করে এসেছেন যে মানুষটি, তিনি আজ বাঙালির কাছে বিস্মৃত প্রায়। হাওড়া ব্রিজ থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, বেলুর মঠ থেকে বিধানসভা ভবনের মতো একাধিক গুরুত্বপূর্ণ স্থানের কারিগরি নির্মাণ ও স্থপতি হিসেবে তার নাম স্বর্ণাক্ষরে লেখা আছে ইতিহাসের পাতায়। তিনি রাজেন্দ্রনাথ মুখার্জি, মার্টিন অ্যান্ড কোম্পানির উদ্যোগপতি, যে সংস্থা কলকাতার নগরোন্নয়নের রূপরেখা পাল্টে দিয়েছিল। বাংলা তথা জাতীয় স্তরের স্থপতি উদ্যোগপতি হিসেবে স্যার রাজেন্দ্রনাথ মুখার্জির সার্থক জয়যাত্রার গল্প আজকের কৃতি বাঙালির পর্বে। কৃতি বাঙালিরা তাদের জীবনে গৌরবজনক কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে কিছু অনাকাঙ্ক্ষিত সময় অতিক্রম করেছেন। জীবনে এসেছে কিছু টার্নিং পয়েন্ট। কলকাতা কর্পোরেশনের পলতা জলপ্রকল্পটি নির্মাণ করা ছিল রাজেন্দ্রনাথ মুখার্জির জীবনে এমনই একটি টার্নিং পয়েন্ট। তারপর তার জীবনে একজন সফল উদ্যোগপতি হয়ে ওঠার পথটি ক্রমশ প্রশস্ত হতে থাকে। 1892 সালে মার্টিন বার্ন অ্যান্ড কোম্পানির সাথে অংশীদারি কারবারে ব্যবসা শুরু করেছিলেন রাজেন্দ্রনাথ মুখার্জি। 1906 সালে কোম্পানির প্রতিষ্ঠাতা থমাস অ্যাকুয়েন্স মার্টিন সাহেব প্রয়াত হলে রাজেন্দ্রনাথ মুখার্জি মার্টিন অ্যান্ড কোম্পানির একক মালিকানা পদ লাভ করেছিলেন। নিজের একার মালিকানা সত্ত্বেও কোম্পানির পুরনো নাম তিনি অপরিবর্তিত রাখলেন। এই সময় পর্বেই রাজেন্দ্রনাথ মুখার্জির মার্টিন অ্যান্ড কোম্পানি কলকাতার নির্মাণ শিল্প ও নগরোন্নয়নে যুগান্তকারী কয়েকটি কাজের উদাহরণ তৈরি করে। 1906 সালে জানুয়ারি মাসে যুবরাজ পঞ্চম জর্জের উপস্থিতিতে ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে মার্টিন অ্যান্ড কোম্পানি বিখ্যাত ভিক্টোরিয়া মেমোরিয়ালের নির্মাণের বরাত পায়। আনুমানিক 70 লক্ষ টাকা ব্যয় করে ভিক্টোরিয়ার সম্পূর্ণ স্মৃতিসৌধটি নির্মাণ করতে 2 লক্ষ কিউবিক ফিট মার্বেল পাথর ব্যবহৃত হয়েছিল। সারা বিশ্বে ব্রিটিশ ঔপনিবেশিকতার উল্লেখযোগ্য নিদর্শন কলকাতার এই ভিক্টোরিয়া মেমোরিয়াল, যার সাথে জুড়ে গেল এক বাঙালি স্থপতিবিদের নাম। সেই সময় ব্রিটিশ ভারতে গ্র্যান্ডেস্ট এই প্রজেক্টটি নির্মাণ করার জন্য 1908 সালে রাজেন্দ্রনাথকে কম্পানিয়ন অফ দি অর্ডার অফ দ্য ইন্ডিয়ান এম্পায়ার হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। এরপর 1911 সালে রাজেন্দ্রনাথ মুখার্জি নাইটহুড উপাধি লাভ করেছিলেন। অন্যদিকে তার মার্টিন অ্যান্ড কোম্পানি কলকাতায় জিপিও, এসপ্ল্যানেড ম্যানশন, আউটরাম ঘাট, মনুমেন্টের মতো একটি অভিনব অট্টালিকা নির্মাণের কাজ চালিয়ে যেতে থাকে। এর পাশাপাশি স্যার রাজেন্দ্রনাথ মুখার্জি মার্টিন লাইট রেলওয়ে লাইন নামে একটি সংস্থা তৈরি করে বেসরকারি উদ্যোগে দেশের বিভিন্ন অংশে ন্যারো গেজ রেল ট্র্যাক পাতার কাজ শুরু করেছিলেন। এর মাধ্যমে হাওড়া, আমতা, বারাসাত, বসিরহাট, দিল্লি, সাহারানপুরের মতো ছোট শহরগুলি বড় শহরের সাথে জুড়ে যায়। পরিকাঠামোগত উন্নয়নেও তার মার্টিন অ্যান্ড কোম্পানি গার্ডেন রিচ শিপইয়ার্ড, কলকাতা ডক নির্মাণ করার জন্য অনন্য নজির গড়ে তোলে। 1918 সালে রাজেন্দ্রনাথ মুখার্জি বার্নপুরে দেশের দ্বিতীয় লৌহ ইস্পাত কারখানা ইস্কো স্থাপন করেন। 1936 সালে রাজেন্দ্রনাথ মুখার্জির প্রয়াণ ঘটে, কিন্তু তার সুযোগ্য পুত্র বীরেন মুখার্জি মার্টিন অ্যান্ড কোম্পানির প্রশংসনীয় কাজের ধারাকে অব্যাহত রাখে। তার অবর্তমানে মার্টিন অ্যান্ড কোম্পানি 1945 সালে কলকাতার নগরোন্নয়নে আরেকটি গুরুত্বপূর্ণ কাজের সাথে যুক্ত হয়। সেটি হলো দেশের প্রথম ক্যান্টিলিভার ব্রিজের নকশা তৈরি, যা আজ
হাওড়া ও কলকাতার সংযোগকারী, কলকাতার সিগনেটারি, রবীন্দ্র সেতু বা হাওড়া ব্রিজ নামে বিখ্যাত। মার্টিন অ্যান্ড কোম্পানি আজ মার্টিন বার্ন লিমিটেড নামে দেশের অন্যতম একটি রিয়েল এস্টেট ডেভেলপমেন্ট কোম্পানি হিসাবে কাজ করে চলেছে। শহরের বিভিন্ন বিজনেস পার্ক, টাউনশিপ, অফিস কমপ্লেক্সের কনস্ট্রাকশন ডিজাইন করছে। কলকাতার ডালহাউসিতে মার্টিন বার্নের অফিসের সামনের রাস্তাটি স্যার রাজেন্দ্রনাথ মুখার্জির নামে নামাঙ্কিত করা হয়েছে। সারা দেশের শিল্পমহল স্যার রাজেন সম্পর্কে এখনও বিশেষ আগ্রহ প্রকাশ করে। মাহিন্দ্রা শিল্পগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা কেসি মাহিন্দ্রা রাজেন্দ্রনাথ মুখার্জির ওপর একটি জীবনী গ্রন্থ লিখেছেন। রাজেন্দ্রনাথ মুখার্জির 170 বছরে বাঙালির ব্যবসা চিন্তার আদর্শ হিসাবে এই রকম একজন সফল উদ্যোগপতি ও স্থপতিবিদের কাজগুলিকে বাঙালির অবশ্যই চর্চা রাখা দরকার। আজকের খবর এ পর্যন্তই। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন ব্রততী পরম্পরা ডিজিটাল নিউজ চ্যানেলে আগামী রবিবার। নমস্কার।